ক্লাস 11 তোমাদের জন্য একটা ভিডিও আমি বানাচ্ছি ইউটিউবে। সবাই তো লকডাউনে বিভিন্ন প্রান্তে অনেক অসুবিধার মধ্যে আছো, কেউ পড়াশোনা শুরু করতে পারোনি ভালো করে। তো সেই জন্যই যাতে কোনো অসুবিধা না হয় সেই কথা ভেবে আমি তোমাদের জন্য আজ একটি বিশেষ ক্লাস করছি। সেটা হলো তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত সম্পদ বিষয়ক একটা প্রাথমিক আলোচনা। সম্পদ বিষয়ক একটা প্রাথমিক আলোচনা আমি একটা দেখো লিখে রেখেছি, সম্পদ কাকে বলে। তো আমার এখানে উত্তর হবে যে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বস্তু বা পদার্থের কার্যকারিতাই সম্পদ। সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বস্তু বা পদার্থের কার্যকারিতাই সম্পদ। অর্থাৎ কার্যকারিতা বলতে বস্তুটির মধ্যে অন্তর্নিহিত সেই বিশেষ গুণ বা ক্ষমতা যার দ্বারা ওই বস্তুটি আমাদের অভাব মোচন করে, আমাদের চাহিদা নিবারণ করে। তাহলে এমন কিছু গুণ সম্পন্ন বস্তু প্রকৃতিতে পড়ে আছে বা প্রকৃতিতে পাওয়া যাচ্ছে যার দ্বারা আমাদের চাহিদা নিবারণ হচ্ছে, আমাদের উপকার হচ্ছে, তখনই সেই বস্তুটিকে আমরা সম্পদ বলতে পারি। আশা করি তোমরা সম্পদ কাকে বলে এই কোশ্চেনটির উত্তর বুঝতে পেরে গেছো। আমরা নেক্সট প্রশ্ন বলতে পারি নিরপেক্ষ উপাদান কি। নিরপেক্ষ উপাদান বলতে প্রকৃতিতে প্রাপ্ত এমন কিছু পদার্থ বা বস্তু যে পরিবেশে উপস্থিত থেকেও পরিবেশের কোনো ক্ষতি করছে না, আবার সম্পদ সৃষ্টিতে যখন বিভিন্ন প্রান্তের মানুষ সচেষ্ট, সেক্ষেত্রে সেই বস্তুগুলি কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না, আবার ওই বস্তুগুলি দ্বারা আমাদের কোনো অভাব মোচন হচ্ছে না বা আমাদের কোনো চাহিদা পূরণ হচ্ছে না। তাহলে আমাদের কোনো চাহিদা পূরণ হচ্ছে না, আমাদের পরিবেশে উপস্থিত আছে, পরিবেশের ক্ষতিও করছে না, এমনকি সম্পদ সৃষ্টিতে বাধা দিচ্ছে না, সেই সমস্ত বস্তুগুলিকে নিরপেক্ষ উপাদান রূপে বিবেচনা করা হয়, অর্থাৎ নিউট্রাল স্টাফ, নিরপেক্ষ উপাদান। তাহলে তোমরা বুঝে গেছো নিরপেক্ষ উপাদান কাকে বলে। তোমাদের মনে হচ্ছে স্যার সংজ্ঞা দুটো বুঝতে পারলাম, কিন্তু এই সংজ্ঞা দুটো যথাযথ উদাহরণ দিলে আমার মনে হয় বা আমাদের মনে হয় আরও একটু বেশি ভালো হতো। সম্পদের উদাহরণ যদি আমি বলি যে সে আমাদের পরিবেশে প্রাপ্ত কোনো বস্তু যে আমাদের চাহিদা নিবারণ করে, আমাদের অভাব মোচন করে, আমাদের নানাভাবে চাহিদা নিবারণ করে, আমাদের উপকারে আসে। আমি আকরিক লোহা বলতে পারি, আমি কয়লা বলতে পারি, কিন্তু ওই আকরিক লোহাটা যখন আমরা ব্যবহার জানতাম না আকরিক লোহাটার, বা পরিবেশে ম্যাঙ্গানিজ পাওয়া যায়, এই ম্যাঙ্গানিজ যে আকরিক লোহার সাথে মিশিয়ে দিলে লৌহ ইস্পাতটা আরও বেশি উন্নত ইস্পাতে পরিণত হবে, তার যে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, সহজে মূর্ছা পড়বে না, এই গুণটা যখন আমরা জানতে পারিনি, তখন ম্যাঙ্গানিজ আমাদের কাছে সম্পদ ছিল না। অথচ সে পরিবেশে ছিল, পরিবেশের ক্ষতি করছিল না, সম্পদ সৃষ্টিতে বাধাও দিচ্ছিল না, কোনো ডিস্টার্বও করছিল না, কিন্তু তার কার্যকারিতা আমরা বুঝে উঠতে পারিনি। তাই সে যতদিন বুঝে উঠতে পারেনি ততদিন সে ছিল নিরপেক্ষ উপাদান। পরে যখন আমরা বুঝতে পারলাম
তখন সে হয়ে গেল আমাদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে নিরপেক্ষ উপাদানের উদাহরণ কি হবে? আকরিক লোহা? না, সে তো এখন সম্পদ হয়ে গেছে। আচ্ছা, আন্টার্কটিকা মহাদেশটা তোমরা জানো, বরফাবৃত মহাদেশ। এখানে মহাদেশে হিমবাহ দ্বারা গোটা ঢাকা আন্টার্কটিকা মহাদেশ। এর নিচে অনেক খনিজ পদার্থ থাকতে পারে, এটা আশা করা যায় কিনা? যায়। তাহলে এর নিচে যখন এত সম্পদ আশা করা যাচ্ছে যে এত খনিজ তেল থাকতে পারে, কয়লা থাকতে পারে, কিন্তু আমরা কি সেটাকে তুলে আনে ব্যবহার করতে পারছি? পাচ্ছি না। সে কি আমাদের কোনো ক্ষতি করছে? করছে না। সে কি সম্পদ সৃষ্টিতে বাধা দিচ্ছে? কোনো দিচ্ছে না। হিমালয় পর্বতের বিভিন্ন উচ্চতায় খনিজ তেল থাকতে পারে, কারণ পাললিক শিলা থেকে হিমালয় পর্বতের উৎপত্তি, টেথিস মহীখাত থেকে হিমালয় পর্বতের উৎপত্তি। কয়লা থাকতে পারে, প্রাকৃতিক গ্যাস থাকতে পারে, কিন্তু আমরা কি সেগুলি কি সংগ্রহ করতে পারছি? পাচ্ছি। তাহলে তাকে সম্পদ বলতে পারবো কি? আন্টার্কটিকার নিচে যে খনিজ পদার্থ আছে সেটা আমাদের কোনো কাজে লাগে না, সে পরিবেশে কোনো ক্ষতি করে না, সে সম্পদ সৃষ্টিতে বাধাও দেয় না, তাহলে সে নিরপেক্ষ উপাদান। তাহলে হিমালয় পর্বতের বিভিন্ন উচ্চতায় যে সমস্ত খনিজ পদার্থ রয়েছে পর্বতের ভিতরে, পর্বত গাত্রের ভিতরে, তা কি আমাদের কোনোভাবে সাহায্য করছে? তা কি আমাদেরকে কোনো ডিস্টার্ব করছে? তা কি পরিবেশের ক্ষতি করছে? করছে না। আমাদের কাজে লাগছে? লাগছে না। তাহলে নিরপেক্ষ উপাদান। আশা করি সম্পদ কি, তার উদাহরণ কি, নিরপেক্ষ উপাদান কি, তার উদাহরণ কি, তোমরা বুঝতে পারবে। আরেকটা প্রশ্ন লিখেছি, সম্পদের কার্যকারিতা তত্ত্বটি লেখো। প্রথম কথা আগে বলি, এই কার্যকারিতা তত্ত্ব তো কোনো একজন সম্পদ বিশারদ দিয়েছিলেন। সেই সম্পদ বিশারদের নাম আমি লিখে রাখি, অধ্যাপক জিমারম্যান। তিনি সম্পদ সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি কার্যকারিতা তত্ত্বের উপস্থাপনা করেন। তিনি কি বলেন যে কোনো বস্তু বা পদার্থ সম্পদ নয়, বস্তু বা পদার্থের কার্যকারিতাই সম্পদ। পরের আলোচনাতে পরের লাইনে আমার লেখা দরকার তাহলে প্রথম লাইনে কি আছে? কোনো বস্তু বা পদার্থ সম্পদ নয়, বস্তু বা পদার্থের কার্যকারিতাই সম্পদ। পরের লাইনে হবে কার্যকারিতা হলো একটি গতিশীল ধারণা বা গতিশীল বিষয়। সংস্কৃতির উন্নতির সাথে সাথে কার্যকারিতার বৃদ্ধি হলো। এই কার্যকারিতা বলতে বোঝায় বস্তুটির মধ্যে অন্তর্নিহিত বিশেষ ক্ষমতা বা বিশেষ গুণ, যার দ্বারা বস্তুটি আমাদের বিভিন্ন ধরনের চাহিদা নিবারণ করতে পারে, আমাদের অভাব মোচন করতে পারে। তাই বলা যায় কার্যকারিতাহীন কোনো বস্তুকে আমরা সম্পদ বলতে পারবো না। বস্তু হোক বা অবস্তু হোক, তার যদি কার্যকারিতা না থাকে তখন তাকে সম্পদ বলা যাবে না। যদি কার্যকারিতা থাকে, সে বস্তুই হোক আর অবস্তুই হোক, তখন তাকে সম্পদরূপে বিবেচনা করা যাবে। পরের লাইনে কি করব? এই কার্যকারিতা নির্ভর করে সংস্কৃতির উপর। আমাদের যে জেনারেশন চলছে তার থেকে যদি 20 বছর আগের কথা ভাবা যায়, তখন যে মানুষের সংস্কৃতি উন্নত ছিল তার থেকে 20 বছর পরে আরও বেশি উন্নত হয়েছে। আগামী 20 বছর পরে আবার মনে হয় ভবিষ্যতে যে আরও 20 বছর আগে গেলে আমার মনে হয় পরবর্তীকালে আরও সংস্কৃতির উন্নতি হবে। 50 বছর আগে কিন্তু এত সংস্কৃতি থাকেনি, 50 থেকে 100 বছর আগে কিন্তু এত সংস্কৃতির উন্নতি থাকেনি। তো যখন সংস্কৃতি অনেকটা পিছিয়ে ছিল তখন সম্পদের কার্যকারিতাও কম ছিল। যখন সংস্কৃতি এগিয়ে গেল তখন সম্পদের কার্যকারিতা বেড়ে গেল। সম্পদের কার্যকারিতা বেড়ে গেল মানে
যে বস্তু আমাদের যত রকমভাবে সাহায্য করত, সেই বস্তু আরও বিভিন্ন রকমভাবে সাহায্য করতে শুরু করলো। একটা বস্তু থেকে যেটুকু ভাবে ব্যবহার করতাম আমরা, এটা থেকে এই আমাদের কাজে লাগতে পারে, এইটুকুর মধ্যে আমরা ছিলাম। পরে সংস্কৃতির প্রয়োগ ঘটিয়ে দেখলাম যে এই বস্তুটা থেকে আরও অনেক কাজ মিটতে পারে। পরে হয়তো আরও জেনে যাব বাড়তি কিছু। তাই কার্যকারিতা কিন্তু একটা গুণ, তো এই গুণটা নির্ভর করে সংস্কৃতির উপর। সংস্কৃতির যত উন্নতি ঘটবে তত বস্তুর কার্যকারিতা বৃদ্ধি পাবে। আদিম মানুষের কাছে কয়লার কিন্তু কোনো ব্যবহার ছিল না, কয়লার কার্যকারিতা তারা জানতো না। তখন তাদের কাছে কয়লা ছিল নিরপেক্ষ উপাদান। পরে কয়লার এত ব্যবহার আছে যে তোমাদেরকে যদি বলা হয় সবাইকে যে কয়লার ব্যবহারগুলো মুখস্থ করো, কয়লার উপজাত দ্রব্যগুলো তৈরি মুখস্থ করে এসো, বা তোমরা ঘরে করো, রেডি হও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত রকম আছে, মাথায় চাপ লেগে যাবে। আশা করি তোমরা কিছু কিছু জানো। কয়লার যে ব্যবহার, কয়লার যে গুরুত্ব, কয়লার যে উপজাত দ্রব্য, সেকারিন তৈরি হয় তাও কয়লা থেকে, আলকাতরা তৈরি হয় তাও কয়লা থেকে, সুগন্ধি দ্রব্য তৈরি হয় তাও কয়লা থেকে, ক্রিওজোট তৈরি হয় তাও কয়লা থেকে, না ন্যাপথলিন তৈরি হয় তাও কয়লা থেকে। মানে কয়লার বহুবিধ উপজাত দ্রব্য রয়েছে। যখন তোমরা কয়লার উপজাত দ্রব্যগুলো পড়বে না, তখন তোমরা দেখতে পাবে যে কয়লা কত রকমভাবে। আচ্ছা, এত কি ছিল আগে? থাকেনি, পরে হয়েছে। তাহলে আমি এত তো লিখতে যাচ্ছি না, আমি পরপর লিখে এলাম কার্যকারিতা একটি বিশেষ গুণ, কার্যকারিতা সাংস্কৃতিক উপর নির্ভর করে, সব কিছু লিখে এলাম। লেখে আসার পর আমাদের লেখা দরকার যে এ প্রসঙ্গে জিমারম্যান বলতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, এরকম বস্তু যুক্ত কার্যকারিতা সমান সম্পদ। বস্তু বিযুক্ত কার্যকারিতা নট ইকুয়াল টু সম্পদ। সম্পদ নয়, কেটে দিয়েছি। আরেকটাতে কি দিচ্ছেন, অবস্তু যুক্ত কার্যকারিতা সমান সম্পদ। অবস্তু বিযুক্ত কার্যকারিতা নট ইজ ইকুয়াল টু সম্পদ। সমস্ত কিছু গল্পটা লেখার পরে আমরা এটা লিখব। তত্ত্বের উপস্থাপনা কে করেছিলেন তার নাম দিয়েছি। কার্যকারিতা কি, সম্পদ কাকে বলে, সম্পদ যখন কাকে বলে বলবো তখন কার্যকারিতা কথাটা আসবে। কার্যকারিতা কি সে সম্পর্কে বলবো, কার্যকারিতা কিভাবে বাড়ে সংস্কৃতির উপর সেটা বলবো, তারপরে এটা বলবো। তাহলে তত্ত্বটা অনেকটাই দেখতে ভালো লাগবে, একটা উত্তরটা একটা মান্যতা পাবে। আমরা হয়তো 3 নম্বরের প্রশ্ন এটা 3 পেয়ে যাব। তোমাদের মনে হতে পারে স্যার বস্তু নিয়ে তো বুঝলাম কিন্তু অবস্তু নিয়ে তো বুঝতে পারছি না। আমি বলছি একজন বিজ্ঞানী, তার যে ব্রেন, সে কিছুটা আবিষ্কার করছে। আজকে আমরা সবাই অপেক্ষায় বসে আছি করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হবে। তার যে টিকাটা আবিষ্কার হবে সেটা তো কোনো একটা মানুষ বা কোনো একদল মানুষ গবেষণা করে তৈরি করবে। তাহলে তার যে জ্ঞান, তার যে বুদ্ধি, তার যে চিন্তা ভাবনা, সেটা কি কখনো ছুঁয়ে নেড়ে দেখা যাবে? সেটা অবস্থা। আমরা অনেকেই হাতের ভালো কাজ করতে পারি, সুতার কাজ করতে পারি, সুতা দিয়ে ভালো জিনিস বানাতে পারি, কাগজ কেটে অনেক জিনিস করতে পারি। যখন করে দিই তখন আমি হাততালি পাই, সবাই বলে দারুণ দারুণ দারুণ। কিন্তু আমার যে ভেতরের সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কি স্থানান্তরিত হয়ে যায়? আমার কাজটা তারা দেখতে পেয়ে আমাকে হাততালি দেয়, কিন্তু আমার ভেতরের যে সংস্কৃতিটা সেটা কি দেখতে পেয়ে যায়? কেউ নাড়তে পারে, কেউ ছুঁতে পারে,
তাহলে সেগুলো হচ্ছে অবস্তু। এই যে অবস্তু যুক্ত কার্যকারিতা, জ্ঞান, চেতনা, উদ্ভাবনী ক্ষমতা, কর্মদক্ষতা, কায়িক শ্রম, তুমি শ্রম শক্তির প্রয়োগ ঘটিয়ে কিছু একটা কাজ করে ফেলছো, তোমার শ্রমের জন্য সেটা উদ্ধার হয়ে গেল। তো সেই শ্রমটা কি দেখা যায়? সেই শ্রমটা কি হাতে করে নেড়ে দেখা যায়? নিশ্চয়ই নয়। তাহলে তারা অবস্তু। কিন্তু আমার জ্ঞান যদি কোনো কাজে না লাগে, তখন অবস্তু মাইনাস কার্যকারিতা। আমার জ্ঞান যদি কারো কাজে লাগে, তাহলে অবস্তু যুক্ত কার্যকারিতা। আমি এখন তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটাই তোমাদের কাছে কাজে লাগে, অবস্তু যুক্ত কার্যকারিতা। আশা করি বুঝতে পারল। আমরা এর পরের আলোচনায় যাব, সেটা হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ। তাহলে আমরা এটা এবারে গোটাই মুছিয়ে দেব। সম্পদের শ্রেণী বিভাগ। আচ্ছা, সম্পদের শ্রেণীবিভাগটা আমরা আলোচনার আগে এই ভিডিওটাতে আরেকটা ছোট প্রশ্ন আছে, ওটা করি। তারপরে অন্য ভিডিওতে সম্পদের শ্রেণীবিভাগটা নিয়ে বলবো, কারণ এটা অনেকটা লম্বা, অনেকটা বিষয় বলতে হবে। তাহলে এটা মুছে দিয়ে আমি একটা কাজ করি। আমি তোমাদেরকে এখন বলি যে সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো। প্রশ্ন করে লিখে দিয়েছি, সম্পদ সৃষ্টির উপাদানগুলি ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আকরিক লোহা এখন একটা মূল্যবান সম্পদ, তার বহুবিধ ব্যবহার আছে। বর্তমান যুগে লৌহ যুগ বলা হয়, মানে এত ব্যবহার আছে লোহা। তো আকরিক লোহা পরিবেশে যদি না থাকতো, প্রকৃতিতে মাটির নিচে যদি না থাকতো, আকাশ থেকে ফেলতো ভগবান? কি জানি, আশা করি ফেলতো না। তাহলে প্রকৃতিতে ছিল, তাই মনে হয়েছে মানুষের যেটার কোনো কাজ আছে নাকি দেখি, দেখা যাচ্ছে এটা একটা বিশাল কাজ। পরে ভাবনা চিন্তার প্রসার ঘটাচ্ছে, দেখছে কাজটা বেড়ে যাচ্ছে। আজ যতটা ভেবেছিল কালকে তার থেকে বেশি, তারপর থেকে আবার বেশি বেড়ে যাচ্ছে। তাহলে আমি বলবো যে প্রকৃতি সম্পদ সৃষ্টির অন্যতম উপাদান। কারণ প্রকৃতি সম্পদের জননী বলতে পারি। মানে সম্পদকে সে আঁচল ভরে সম্পদ নিয়ে বসে আছে প্রকৃতি। প্রকৃতিতে মাতৃরূপে বিবেচনা করে, জননী, সম্পদের জননী। তো জননী মানে মা, তার সম্পদের মা প্রকৃতি। সে কি করেছে? আঁচলে করে অনেক কিছু নিয়ে বসে আছে। তার কাছ থেকে আমরা এক একটা জিনিসকে ব্যবহার করছি নিয়ে নিয়ে, এবং ভাবছি যেটা আমার কাজে লাগবে কি লাগবে। যদি মনে হয় লাগবে, যদি আমরা বুদ্ধি খাটিয়ে লাগাতে পারি, তাহলে সেটা সম্ভব। আর না হলে প্রকৃতির মায়ের কোলে এমনি পড়ে থেকে যাবে, পরে যা হবে দেখা যাবে। তাই তো? তাহলে প্রকৃতি সম্পদ সৃষ্টির প্রধান উপাদান। আমি অ্যান্সারে যাচ্ছি, প্রকৃতি। 1 2 লিখব। প্রকৃতি তো দিয়েছে, পরিবেশে যদি মানুষ বলে এই প্রাণীটা না থাকতো, তাহলে কে ভাবতো যে ওই মায়ের কোলে যেগুলি পড়ে আছে সেগুলি কারোর কাজে লাগতে পারে? গরু, বাছুর, ছাগল, বিড়াল এরা ভাবতো না। তাহলে মানুষ হচ্ছে পরিবেশে সবচেয়ে বেশি বুদ্ধিমান জীব,
মানুষ একটা অন্য ধরনের জীব, সে বোঝার চেষ্টা করছে, সে পৃথিবীকে বিভিন্নভাবে সাজাচ্ছে, প্রকৃতির জিনিস নিয়েই পৃথিবীকে সাজাচ্ছে, আবার অনেক সময় ক্ষতিও করছে, সেটা পরে আসবে। তো মানুষ না থাকলে এই প্রকৃতির থেকে প্রাপ্ত বস্তুগুলিকে ব্যবহার করতে আমরা জানতাম না। মানে মানে কি বলবো, মানুষ না থাকলে প্রকৃতির জিনিস প্রকৃতিতেই পড়ে থেকে যেত, সেটা কোনোদিনই কার্যকারী সম্পদে পরিণত হতো না। প্রকৃতির জিনিস প্রকৃতিতেই পড়ে থেকে যেত। তাহলে মানুষ যদি না থাকতো পরিবেশে, তাহলে মানুষ হলো অন্যতম আরেকটি উপাদান। মানুষ তো রয়েছে, সে তো অনেক উপজাতি সম্প্রদায়ের মানুষও রয়েছে, যাযাবর সম্প্রদায়ের মানুষও রয়েছে, বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষও রয়েছে। আবার আজকে মনে করো বিভিন্ন ধরনের মানুষ তোমরা দেখেছো, যারা লেখাপড়া শিখে নাই এরকমও মানুষ দেখেছো, এরকমও সমাজ দেখেছো। তারা কি পারত? তাদের দ্বারা সম্ভব কি চাঁদে এরকম কিছু পাঠিয়ে দিতে, চন্দ্রযান পাঠাতে, মঙ্গলযান পাঠাতে? পারবে কি তারা? তারা পারবে না। তারা কি পারবে যে কোন সম্পদ, কোন বস্তুটার কি কাজ আছে খুঁজে বার করতে? পারবে তারা? তারাও তো মানুষ, অশিক্ষিত তারা মানুষ, তারাও তো মানুষ, তারা কি পারবে? পারবে না। তাহলে পারবে কারা? যাদের বুদ্ধি ভালো, যারা উচ্চ মেধা সম্পন্ন, তারা পারবে। বুঝলে? সুতরাং মানুষ থাকলেই হবে না, মানুষের সংস্কৃতিকে থাকতে হবে। তাহলে প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, এই তিনটা সম্মিলিতভাবে এমনভাবে ক্রিয়া করছে যে নতুন নতুন সম্পদ সৃষ্টি হচ্ছে। মানে এই তিনটার প্রয়াসে সম্পদ সৃষ্টি। তাহলে সম্পদের প্রকৃত জননী যদি বলা হয়, পরিবেশ প্রকৃতিকে সম্পদের জননী বলছে, প্রকৃত জননী যদি বলা হয়, প্রকৃতি তো নিয়ে বসেছিল, কিন্তু সে কি সম্পদ না সম্পদ নয় সেটা কে বুঝিয়ে দিল? সম্পদের আধার প্রকৃতি মানছি, কিন্তু সে সম্পদ, সে তো অনেক কিছু নিয়ে নিয়ে বসে আছে, কিন্তু সেই প্রকৃতির জিনিসগুলোকে কাজে লাগিয়ে মানুষ তার সংস্কৃতিকে হাতিয়ার করে সেগুলোকে বুঝিয়ে দিচ্ছে যেগুলোর মধ্যে কি কার্যকারিতা আছে, কিভাবে এরা আমাদের উপকারে লাগতে পারে। তাহলে এই জ্ঞান খুব ইম্পর্টেন্ট বিষয়। এই জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী, জ্ঞানই হলো সম্পদের প্রকৃত জননী। উত্তর করতে হতে পারে তোমাদের, প্রশ্ন এরকমই থাকে, প্রকৃত জননী। তাহলে সম্পদের প্রকৃত জননী কাকে বলে? জ্ঞান কি বটে? প্রকৃতি তো নিয়ে বসে আছে অনেক কিছু ম্যাটেরিয়াল, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা নিয়ে বসে আছে, কিন্তু এদের মধ্যে এটাকে ব্যবহার করা গেছে, এটা নিয়েছে, এটাকে নিয়েছে, এটাকে নিয়েছে, এটাকে নিয়েছে, এটাকে নিয়েছে, এটাকে নিয়েছে, এইটা নেয়নি, এইটা নেয়নি, এটা নেয়নি। এই তিনটে এখনো নিরপেক্ষ উপাদান রূপে পড়ে আছে, এগুলো সব সম্পদে পরিণত হয়ে গেছে, এগুলো সব সম্পদ হয়ে গেছে, ঠিক মার্ক দিয়ে এগুলো। সেই সম্পদ কে করলো? জ্ঞান। জ্ঞান মানুষের জ্ঞান। তাহলে মানুষ না থাকলে জ্ঞান কার জ্ঞান? তাহলে মানুষ হলো দ্বিতীয় উপাদান, জ্ঞান হলো তৃতীয় উপাদান, কিন্তু সে তৃতীয় উপাদান হলেও সেই হলো গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে সম্পদ সৃষ্টির তিনটি উপাদান, প্রকৃতি, মানুষ, সংস্কৃতি। যদি বলা হয় ব্যাখ্যা করো, এই গল্পটা শুনে কি ব্যাখ্যা করে দিয়ে যাবে না? তাতেও কি বই পড়তে হবে মনে হয়? আমার মনে হয় বই না পড়েও পারবে তোমরা নিজেরা। ভূগোল সবসময় নিজের মতন লিখতে শিখতে হয়, তাহলে ভূগোল মজা হয়, ভূগোল শিখে মজা পাওয়া যায়। যাই হোক, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সম্পদের শ্রেণীবিভাগ নিয়ে আসবো, সেখানে আরও অনেক আলোচনার বিষয় আছে। একটা ভিডিওতে এতটা সম্ভব নয়, এতটা দেখতেও তোমাদের এনার্জি আসবে না, তাই এখনকার মতন এখানেই। ভালোভাবে পড়াশোনা করো, লকডাউন চলুক, সাহায্য করবো সর্বতভাবে, চিন্তার কিছু নেই।